সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সকল সামরিক কর্মকর্তাদের সাথে একটি চূড়ান্ত বৈঠক করেছেন। গত শুক্রবার থেকে বিভিন্নভাবে তারা বৈঠক করছেন, ভার্চুয়ালি, এবং তার কাছে আশপাশে যারা থাকেন, বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে, মেজর জেনারেল পর্যায়ে, সেনা সদরে যারা এটা তারা বৈঠক করেছেন, তিন বাহিনী প্রধান সহ বৈঠক করেছেন। কিন্তু সোমবারের বৈঠকটি ছিল খুব বড় ধরনের একটি বৈঠক। এটিকে যদি মেগা বৈঠক বলা হয় তাহলে ভুল হবে না। সাম্প্রতিক সময় একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশ, আর সেই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাকে ঘিরে দেশের ভেতরে এবং বাইরে থেকে বেশ কিছু প্রচার প্রচারণা চলছে, যেটি সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে অবশ্যই বিব্রত করেছে। কিন্তু এদিকে এবার রাতের বেলা সেনাপ্রধানের ভয়াবহ পদক্ষেপ, জরুরি অবস্থা জারি করে প্রথমেই সমন্বয়কদের উপর অ্যাকশন নেয় এবং দেশের ক্ষমতার চাকা ঘুরিয়ে। নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম, যেমন ধরুন উনি ওখানে গিয়েছেন কিভাবে, ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত প্রথমে বিমানে গিয়েছেন। আমার প্রশ্ন হলো সার্জিসের কাছে, আপনি একজন নতুন পার্টি, আপনি বিমানে করে সৈয়দপুর যাওয়ার দরকারটা কি ভাই? সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ে যাওয়ার দরকারটা কি? আইএসপিআর এর সূত্রে উল্লেখ করে নেত্র নিউজ দাবি করছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার হাসনাত সার্জিসদের বলছেন, আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে, তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটা প্রতিদ্বন্দ্বিতামূলক, ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর, একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সরাসরি ইন্ডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী লীগ বাংলাদেশের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে। সেটা শেখ মুজিবের আমলে যেমন হয়েছিল, ঠিক শেখ হাসিনার আমলেও বহুগুণে তার পুনরাবৃত্তি ঘটছে। খুনি হাসিনার আমলে এটা দীর্ঘস্থায়ী হয়েছে, আরো বিভৎস এবং ভয়ঙ্কর রূপ নিয়েছে, এবং তাকে বিদায় করতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে গণহত্যার মুখোমুখি দাঁড়ানোর বিভীষিকা অতিক্রম করতে হয়েছে। বর্ষা বিপ্লবে অর্জিত আমাদের দ্বিতীয় স্বাধীনতার মূল আকাঙ্ক্ষাই হইল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি এবং সেটা বাস্তবায়ন করা। নতুন বন্দোবস্তটা আসলে কি? নতুন বন্দোবস্ত হইতেছে রাজনীতিতে ইন্ডিয়ার অধীনতা এবং হস্তক্ষেপ মুক্ত, স্বাধীন, গণতান্ত্রিক এবং সার্বভৌম বাংলাদেশের বিনির্মাণ সাধন। এটাই হইতেছে এই বন্দোবস্তের মর্মবস্তু। কিন্তু ইন্ডিয়া এটা কোনোভাবেই হইতে দিতে চাইতেছে না, তারা কোনোদিনই তা চাইবে না। বাংলাদেশে ইন্ডিয়ার বান্দা এবং স্থায়ী এজেন্ট আওয়ামী লীগ এখন পালায় বেড়াচ্ছে। তাই ইন্ডিয়া তার এজেন্ডা বাস্তবায়নের জন্য বেছে নিচ্ছে জেনারেল ওয়াকার এবং তার সহযোগী একদল দুর্বৃত্ত জেনারেলকে, যাদের অনেকেই বিগত 15 বছর হাসিনার ফ্যাসিবাদী শাসন বহাল রাখতে আগ্রাসী এবং খুবই নিষ্ঠুর ভূমিকা পালন করছে। এদের অনেকেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান স্তব্ধ করে দিতে হাসিনার হইয়া গুম, খুন এবং জনগণের উপরে নিপীড়নের নেতৃত্ব দিচ্ছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য সৃষ্টি করা। বাংলাদেশে ফ্যাসিবাদ মোকাবেলার মূল বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডিয়ান আধিপত্য এবং হস্তক্ষেপের বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তোলা। বাংলাদেশে ইন্ডিয়ার হস্তক্ষেপ রুখে দিতে না পারলে আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করবে অন্য কোনো নতুন এজেন্ট। আমাদের স্বাধীনতা বিসর্জন দিয়ে তারাও প্রভুদের স্বার্থ রক্ষা করবে। রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন মানেই হইতেছে চোরা পথে তার ঢুকে পড়ার একটা সুযোগ বা উপায় মাত্র। এর মূল লক্ষ্য 2024 সালে আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা পুনরুদ্ধার করছি, আমাদের সেই স্বাধীনতা আবারও হরণ করা। বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ার বশ্যতা এবং স্বার্থ রক্ষায় অনুগত পুরনো রাজনৈতিক আতাত এবং শক্তির অবস্থান বজায় রাখা, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। কে রাজনীতি করবে, কে নির্বাচন করবে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কেমন হবে, তার নির্ধারণের দায়িত্ব এবং কর্তব্য জেনারেল ওয়াকারের না, সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। তাহলে সেনা প্রধান হয়েও কেন রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করতেছেন তিনি? প্রকাশ্যেই ওয়াকার একটা ঘৃণিত রাজনীতির পক্ষ নিচ্ছে, খুনি এবং গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে ওকালতি করতেছেন, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তির উপরে চাপ প্রয়োগ করতেছেন, প্রকাশ্যে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। তার এই উদ্ধত আচরণের উৎস কোথায়? তা যে দিল্লির ইচ্ছা বাস্তবায়নের জন্য ঘটতেছে সেটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠছে। জেনারেল ওয়াকার কতটা বেপরোয়া তার একটা বড় উদাহরণ হচ্ছে আয়না ঘরের প্রমাণ নষ্ট করে তিনি ক্ষান্ত হচ্ছেন না। গুমের ঘটনা অনুসন্ধান, সত্য উদ্ঘাটন এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার গঠিত গুম কমিশনের কাজে বারংবার বাধা দিচ্ছেন।
এই গুম খুনের সাথে জড়িত জেনারেলদেরকে বেনামি ভুয়া পাসপোর্ট বানায় দিয়া তাদেরকে দেশ ছেড়ে যেতে সাহায্য করছেন। গুম খুনের সাথে জড়িত অপরাধীদেরকে আশ্রয় দিয়ে তিনি কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীর মর্যাদা এবং পেশাদারিত্ব রক্ষা করছেন, তার এই দ্বিচারিতা, ভনিতা এবং জনগণের সাথে প্রতারণার বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন কায়েমের জন্য এখন যে সংগ্রাম আমরা করতেছি তার প্রতিপক্ষ হচ্ছে জেনারেল ওয়াকার সহ তার দুষ্কর্মের সাঙ্গপাঙ্গ অল্প কিছু শীর্ষ সেনা অফিসার। আমরা বিশ্বাস করি তরুণ আর্মি অফিসার এবং সৈনিকেরা এই সকল ইন্ডিয়ান সরদের বিষয়ে সচেতন আছেন এবং চিহ্নিত অসৎ জেনারেলদের এমন দেশদ্রোহী গ্রুপের দূরভূষণদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন ইনশাল্লাহ। গুম কমিশন বন্ধে জেনারেল ওয়াকার কি কি অপচেষ্টা করছেন আসেন সেটা দেখি। জেনারেল ওয়াকার চায়নি গুম কমিশন তার কার্যক্রম অব্যাহত রাখুক। সে কমিশনের গঠন এবং মেয়াদ বৃদ্ধিতে বারে বারে বাধা দিছে। এখন চাইতেছে আগামী জুন মাসের পরে আর কোনোভাবে যেন এই কমিশন কার্যক্রম চালায় যেতে না পারে। বাংলাদেশে যতজন নাগরিক গুমের শিকার হয়েছে তার প্রত্যেকটি ঘটনার তদন্ত এবং সত্য উদ্ঘাটন হওয়া জরুরি। গুমের শিকার প্রত্যেক ব্যক্তির সন্ধান, তাদের ফেরে আনা অথবা আদতে তাদের ভাগ্যে কি ঘটছে চূড়ান্তভাবে সেই সত্য না জানা পর্যন্ত এই কমিশনের কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে হবে। গুমের শিকার প্রত্যেকটি ব্যক্তির পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করে। তাদের প্রিয়জনদের ভাগ্যে কি ঘটছে যতক্ষণ পর্যন্ত সেটা না জানা যায় ততক্ষণ পর্যন্ত সেই পরিবারগুলো তাদের সম্পদ বন্টন এবং হস্তান্তর, ব্যাংক এবং আর্থিক লেনদেনের কোনো কার্যক্রম সম্পন্ন করতে পারে না। পরিবারগুলোর জন্য এ এক চরম দুর্ভোগ। এই রকম বিভীষিকাময় অবস্থা থেকে নিস্তার পেতে হলে তাদের জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে পারবে একমাত্র গুম কমিশনের ধারাবাহিক কার্যক্রম। এর সাথে বিচার পাওয়ার অধিকার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে এই কমিশনকে নিষ্ঠার সাথে লম্বা সময় ধরে কাজ করে যেতে হবে। কাদের স্বার্থে জেনারেল ওয়াকার সেটা চাইতেছে না এবং তাতে বাধা দিচ্ছেন? কোন সত্য আড়াল করতে এত মরিয়া অপচেষ্টা তার? জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন এবং খুনি হাসিনার হুকুমে হত্যাকাণ্ড পরিচালনায় সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল জেনারেল ওয়াকার। এখানে তিনি তার নিজের দায় দায়িত্ব এড়াতে পারবেন না। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের নিরাপত্তা বাহিনীগুলোর সংস্কারের জন্য যে সুনির্দিষ্ট সুপারিশ দিছে তা বাস্তবায়নের জন্য আমাদেরকে জানতে হবে জুলাই আগস্ট মাসে আন্দোলন দমনে সেনাবাহিনী কতটা ব্যবহৃত হয়েছিল, কমান্ড কিভাবে পরিচালিত হয়েছে তা জানা জরুরি। শীর্ষ কমান্ড থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছিল, নির্দেশ কিভাবে পালিত হয়েছে, কোথায় কেন কত গুলি ছোড়া হয়েছে, তাতে কতজন হতাহত হয়েছে, কে কোথায় অতিরিক্ত বল প্রয়োগ করে নিজের দেশের নাগরিকদের বুকে গুলি চালাইছে, এর সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানা দরকার। সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ফিরায় আনতে হলে আমাদেরকে অবশ্যই সত্য জানতে হবে। রুলস অফ কন্ডাক্ট কিভাবে পরিচালিত হয়েছে তা সাব্যস্ত করার জন্য একটা জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। তাহলে জেনারেল ওয়াকার এবং তার চারপাশের ভিড় করা সকল দুর্বৃত্ত চিহ্নিত হবে। এভাবেই কেবল ফ্যাসিস্ট হাসিনার সহযোগী খুনি অফিসারদের সমস্ত আস্ফালন বন্ধ করা যাবে। এবার আসেন আলাপ করি সেনাপ্রধানের সুশীল আওয়ামী লীগ গঠনের স্বপ্ন নিয়ে। আইএসপিআর এর সূত্রে উল্লেখ করে নেত্র নিউজ দাবি করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার হাসনাত সার্জিসদের বলছেন আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটা প্রতিদ্বন্দ্বিতামূলক, ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে। শত্রু দেশের স্বার্থের পক্ষ অবলম্বনকারী চিহ্নিত, বিতর্কিত এবং নিন্দিত এই জেনারেল 2014, 2018, 2024 সংসদ নির্বাচনের ঘৃণিত ভোটচোর, ডাকাত এবং জালিয়াত সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিনকে পরিচালিত বা মার্জিত আওয়ামী লীগ নেতা বলে মনে করেন। নাগরিকদের সাংবিধানিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার স্বাধীনতা যে লোকগুলো হরণ করে ভুয়া এমপি হয়েছিল তাদের নাম প্রস্তাব করা হচ্ছে। এই অপরাধীদের যখন বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য জেলে পুরে রাখার কথা তখন তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং দেশ বিরোধী নানান অশুভ তৎপরতা চালাচ্ছে। আর জেনারেল ওয়াকার এই সমস্ত পচা মালদের নিয়ে নতুন করে আওয়ামী লীগ সাজানোর প্রস্তাব নিয়ে সেনা সদর এবং সেনা ভবনে বসে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, গ্রুপ, ব্যক্তির সাথে প্রতিনিয়ত আলোচনা করে ব্যস্ত দিন কাটাচ্ছেন। কোথাও ধমক, কাউকে চাপাচাপি, কখনো উপহার, উপঢৌকন বা ঘুষ বিলাচ্ছেন। তার নিয়ন্ত্রণে যে বেহিসাবি টাকার অগণিত বস্তা রয়েছে তা প্রকাশ্যে শোনা গেছে শহীদ গোলাম আজমের গুম হওয়া অভাগা পুত্র ব্রিগেডিয়ার আমান আজমির মুখে। জেনারেল ওয়াকার তাকে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানায় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলছিলেন আমি আমার প্রতি যে অবিচার হয়েছে তার জন্য ন্যায় বিচার চাই, অর্থ করি, টাকা পয়সা, ধন দৌলত না। যেই বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে তিনি 5ই আগস্ট সকালে সেনা ভবনে ডেকে নিয়ে গেছিলেন, পরবর্তীতে তাকেও উপঢৌকনের কথা বলছেন। জেনারেল ওয়াকার আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তার যাবতীয় খরচ যোগাবেন বলে অঙ্গীকার করছেন। কোথায় থেকে? এই টাকার উৎস কোথায়? এতে কিন্তু খুবই কাজ হয়েছে। সাবেক ওই সেনা কর্মকর্তা সেই লোভেই বিএনপিকে দ্রুত নির্বাচনে টেনে আনার জন্য অহর্নিশ প্রাণপণ খেটে যাচ্ছেন। অর্থকরীর বিশাল এক ভান্ডার যে জেনারেল ওয়াকারের কুক্ষিগত হয়েছে তা ক্রমশ স্পষ্ট রূপ পরিগ্রহ করতেছে। সামাজিক মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের যে সহযোগী, যে সমস্ত বন্ধুরা
এখন আস্তে ধীরে বাংলাদেশের খনি লুটেরা এবং জঘন্য মাত্রার অপরাধী কুখ্যাত জেনারেলদের পক্ষ অবলম্বন করে নানান কল্পকাহিনী ও রহস্যময় গাল গল্প ভরা এপিসোড রচনা প্রকাশ এবং সম্প্রচার করে দিবারাত্রি অবিচল ব্যস্ত দিন কাটাইতেছেন। তাদের সেই অঙ্গীকারী প্রমাণ করতেছে যে কি পরিমাণে অর্থ করি ওয়াকার সাহেব বিলাইতেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি রাজনীতি নিয়ে আলোচনার আগে এই যে নির্বাচনটা যে জমে উঠেছে সেটা আমি বলতে চাচ্ছি। নির্বাচনে কিন্তু এখন ডেট ঘোষণা করা হয়নি, কোনো রোড ম্যাপ ঘোষণা করা হয়নি, কিন্তু ভোট চাওয়াচাওয়ি শুরু হয়েছে। এবং সেই ভোট চাওয়াটা আমি দেখছি প্রথমে আসছে সেটা হলো নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম, তিনি আজকে ভোট চাওয়ার জন্য পঞ্চগড়ে গিয়েছিলেন। ওটা নিজের জেলা। এই জেলায় উনি যখন যাওয়ার পর উনি পাবলিকের কাছে ভোট চান এবং নানাভাবে ভোট চান। কী কী বলেছেন না বলেছেন সেটা আমরা বলবো, আলোচনা করবো। কিন্তু তার আগে ওনার একটা বক্তব্য আমার খুব পছন্দ হয়েছে। উনি বলেছেন যে যদি রাজনীতিতে ভুল করি আমি, তাহলে দয়া করে আমাকে শুধরে দেবেন। কাকে বলেছেন? জনগণকে বলেছেন। এইটাই আমার আজকে আলোচনার বিষয়, যে উনি কিছু ভুল করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। তো আমি শুদ্ধে উনি যাবেন কিনা আমি জানি না, বাট আমি ওনাকে ভুল করে বলতে চাই যে এই ভুলটা আপনি না করলেও পারতেন। যেমন ধরুন, উনি ওখানে গিয়েছেন কিভাবে? ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত প্রথমে বিমানে গিয়েছেন। নিশ্চয়ই আগেও যেতেন, নিয়মিতই মনে হয় যেতেন। আমার ধারণা উনি বাড়িতে বিমানে করেই যেতেন ঢাকা থেকে। তো ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর নেমেছেন। নেমে তার জন্য ওখানে একটা বিশাল গাড়িবহর অপেক্ষা করছিল। সেই গাড়িবহরে শতাধিক গাড়ি ছিল বলে একাধিক পত্রিকায় এসেছে। যেমন আমি কালবেলা পত্রিকার হেডলাইনটা যদি পড়ি, ওখানে লেখা ছিল শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে সার্জিস। আবার আরেকটা নিউজ, এটাও কালের কণ্ঠের একটা নিউজ, ব্যান্ড পার্টির সহ শতাধিক গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ে সার্জিস। এরকম অনেক পত্রিকায় নিউজ আসছে। ডিবিসিতে একটা নিউজ এসেছে, ডিবিসির যে অনলাইন পেজ আছে, ডিবিসির ফেসবুক পেজ, সেখানেও একটা নিউজ এসেছে। সেখানে ওই শতাধিক গাড়ির কথা উল্লেখ করা হয়েছে। তো আপনারা যদি শতাধিক গাড়ি সার্জিস এই দুটো কথা লিখে গুগলে যে সার্চ দেন, আপনি কমপক্ষে 15-20টা নিউজ তো পেয়ে যাবেন ফ্রন্ট পেজে, এবং সবগুলোতে একই ধরনের শিরোনাম। আমার প্রশ্ন হলো সার্জিসদের কাছে, উনি তো বলেছেন যে ভুল করলে শুধরে দেবেন। তো আমি আপনার একটা ভুল একটু দেখানোর চেষ্টা করি। আপনি একটু নতুন পার্টি, আপনাকে লোকে কী হিসেবে চিনে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আপনি একজন ছাত্র, অথবা মাত্রই ছাত্রত্ব শেষ করেছেন, কোনো চাকরি বাকরি করেছেন বলে কেউ জানে না, এবং জানার কোনো কারণও নেই। সম্ভবত চাকরির জন্যই তো আপনার আন্দোলনটা শুরু করেছিলেন, যে চাকরিতে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন, আপনাদের চোখের সামনে দিয়ে অন্যরা চাকরি পেয়ে যাচ্ছে, আপনারা পাচ্ছেন না, বেকারত্বে দিন কাটাচ্ছেন। এরকম একটা সময় তো আপনার আন্দোলনটা শুরু করেছেন। তাহলে মোটামুটি আপনি একজন বেকার যুবক। আপনি বিমানে করে সৈয়দপুর আপনি যাওয়ার দরকারটা কি ভাই? টাকা হয়ে গেছে হয়তো, বা আমি জানি না, টাকা হয়তো হয়ে গেছে, কীভাবে হয় আল্লাহ জানে। টাকা তো আর আসমানি উপায় আসে না, আসমানি উপায়ে জ্ঞান আসতে পারে, টাকা আসে না ভাই। যে বিভিন্ন প্রক্রিয়ার টাকা হয়ে গেছে। বাংলাদেশে তো অনেকেই টাকার মালিক হয়ে গেছে, আপনারা হয়ে গেছেন, সমস্যা কি? টাকা হয়েছে বলে টাকা গরম দেখাবেন? আপনাকে বিমানেই যেতে হবে কেন? ঢাকার থেকে পঞ্চগড়ের লোকজন সবাইকে সৈয়দপুরে বিমানে যায়। আচ্ছা, আপনি বিমানে গিয়েছেন, আপনার যানজট সহ্য হয় না, এখন আরামের শরীর নাও হতে পারে, সমস্যা নাই কেন। সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ে যাওয়ার দরকারটা কি? কেন এই গাড়ি বহরকে আপনি এন্টারটেইন করলেন? এই গাড়িগুলোর টাকা আসলো কোত্থেকে? আপনি হয়তো বলতে পারেন আমি তো এগুলো গাড়ি একটা ব্যবস্থা করিনি, লোকজনে দিয়েছে, লোকজন আমাকে ভালোবেসে গাড়ি নিয়ে এসেছে। ভালোবেসে সব বাংলাদেশে ভাই এই পলিটিক্যাল লিডারদের জন্য ভালোবেসে কত লোক আসে, এটাও তো আমিও বাংলাদেশেই বাস করি, জানি। এবং সেই ভালোবাসার যোগানটা, ফুয়েলটা যে আগে থেকে দিয়ে রাখতে হয় সেটাও জানি। কর্মীরা যত টাকা খরচ হয় তার চেয়ে কয়েক গুণ টাকা যে নিয়ে নেয় নেতার কাছ থেকে সেটাও জানি। এখন তারাই ফিট করে দেয়, নেতারাই বলে। নেতারা যদি বলে তোমরা গাড়ি নিয়ে এসো না, তাহলে কেউ আসতো না। আপনি আনিয়েছেন গাড়িগুলো, ভুল করেছেন ভাই। আপনি আপনার এলাকায় গাড়ি বহর নিয়ে যেতে হবে, এর কোন মানসিকতা? আপনি এলাকায় যাচ্ছেন, মাথায় রাখবেন একটা জিনিস মিস্টার সার্জিস আলম, আপনি কিন্তু ওই এলাকার সন্তান। ওই এলাকায় আপনি কত বড় জমিদারের ছেলে, ওই এলাকার লোক সবাই জানে। আমরাও তো জানি না, আমরা দূরে থাকি, হয়তো জানি না, কিন্তু আপনার এলাকার লোক সবাই জানে আপনি কত বড় জমিদারের সন্তান, জানে তারা। তো তারা যখন দেখবে, আপনি আগে যখন যেতেন এরকম গাড়ি বহর নিয়ে যেতেন, তারা যখন দেখবে যে এই জমিদার পুত্র গাড়ি নিয়ে আসছে, তারা এটাকে ভালোভাবে নেবে। কেউ কেউ কি বলবে না যে তুমি এই গাড়ির পেছনে যত টাকা খরচ করেছো, যেভাবে খরচ করেছো তো সেই টাকাটা তুমি গ্রামের এলাকার গরিব মানুষকে দাও। আমি যদিও জানি পঞ্চগড় খুব একটা ধনী এলাকা না, আপনি ওখানে দিতে পারতেন, মানুষকে হেল্প করতে পারতেন। আপনি কিন্তু কিছু মনে করেন না ভাই, আমি আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, একটু বয়স হয়েছে তো। আর আপনিও বলেছেন যে ভুল ধরিয়ে দেন, আমি ভুল শুধরে নেবেন আপনি, আমি বলছি আপনাকে। এভাবে শোডাউন করে ভোট পাওয়া যায় না।
বাংলাদেশে বহু বড় লোক ইলেকশন করেছে শোডাউন করে, ভোট পায়নি ভাই। ভোট পেতে হলে মানুষের মন জয় করতে হয়। মন জয় করতে পেরেছেন। গাড়ির ভরে যদি আরও 10টা গাড়ি বেশি থাকতো তাহলে কি মানুষের আরও একটু খুশি হতো, আর একটু মন জয় হতো, নাকি আরও একটু বিরক্তি মানুষের মধ্যে উৎপাদন হতো? আমি আপনাকে এক কাজ করি, আমি বলেছিলাম না যে এখানে ডিবিসির ফেসবুক পেজে একটা ওনার ভিডিওটা ছাপা হয়েছে, ওই গাড়ি যে আসছে, আমি আবার দেখেছি ভিডিওটা, অনেকগুলো গাড়ি, শতাধিক হবে কিনা বলতে পারবো না, কিন্তু যে ভিডিওটা দেখানো হয়েছে সেখানে অনেকগুলো গাড়িকে দেখানো হয়েছে। সেই ভিডিওর নিচে অনেকগুলি কমেন্ট আছে। কতগুলি কমেন্ট আছে সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন একটু পরে। আমি আপনাদেরকে এটা বলছি, আপনারা যদি দেখবেন এখানে মোট কমেন্ট পড়েছে 15,100 এবং এই ভিডিওটা 3,800 জন শেয়ার করেছেন এবং সেখানে রিয়াকশন পড়েছে 95,000। রিয়াকশন মানে কি? রিয়াকশন মানে কেউ লাইক করেছে, কেউ হাহা দিয়েছে এবং কেউ লাভ দিয়েছে। সেটাও যদি আমরা ভাগ করে দেখি আপনারা দেখবেন তার মধ্যে 46,000 ছিল লাইক, 37,000 ছিল হাহা এবং 9,600 ছিল লাভ রিয়েক্ট। এই যে 9,600 এটাকে আমি ধরি, এটা জেনুইন, তাকে ভালোবাসি। আর 37,000 লোক এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এবং 46,000 লোক এটাকে লাইক করেছে। লাইকের ব্যাপারে ওইভাবে অর্থ খোঁজার চেষ্টা করে না, লাইক নানাকে অনেক করে। তো এই হলো মানুষের রিয়েকশন। এখন আমি আপনাদেরকে ওখানকার কিছু র্যান্ডমলি আমি কিছু কমেন্ট আপনাদের পড়ে শোনাতে চাই, যে সার্জিস যে মানুষের কাছ থেকে পরামর্শ চেয়েছে সেই পরামর্শগুলি সার্জিস সাহেব এখানে পেয়ে যাবেন। আমি একদম র্যান্ডমলি নিয়েছি, আপনি এটা যেভাবে আমি আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি আপনি দেখলেই বুঝবেন এটা র্যান্ডমলি নেওয়া। যেমন SH সুমন লিখেছেন, গাঞ্জা কেনার টাকা ছিল না, এখন এটা এই শব্দ উচ্চারণ করতে চাই না, আপনার পড়ে নিন। গাড়ি নিয়ে চলাফেরা করে, টাকা পায় কই জনগণ জানতে চায়। এবং এটার মধ্যে আবার দুজন রিপ্লাই দিয়েছেন, একজন হাবিব খান, তিনি রিপ্লাই দিয়ে বলেছেন তাদের দুর্নীতি আগে প্রমাণ করেন তারপর কথা বলেন, তাদের টাকা অনেক শুভাকাঙ্ক্ষী প্রবাসীরা দেয়, যদি আমার কাছেও চায় তাহলেও দিব, উনিও দিবেন। উনি বলছেন যে আগে প্রমাণ করতে হবে ওনারা দুর্নীতি করেছেন, তারপরে ওনারা আলোচনা করা যাবে, এর আগে করা যাবে না। এবং প্রবাসী অনেক টাকা পয়সা দেয় ওনাদেরকে, এবং যদি হাবিব খানের কাছে চায় উনিও দিবেন। ভালো। রিফাত হোসেন লিখেছেন, বন্যার সময় পেয়েছি ত্রাণের টাকা সহবরা মেরে দিয়েছে, ওরা সমন্বয়ক নামে বাটপার, ওরা দেশে জাতির শত্রু। আরেকটা কমেন্ট পড়ি, গোলাম সরোয়ার লিখেছেন, হাইরে টাকা। হাবিবুর রহমান জুয়েল লিখেছেন, ওরে বাবা অনেক গাড়ি, এত গাড়ি তার হবার কথা নয়, সম্ভবত ভাড়া নিয়েছে, ঢাকা থেকে কর্মী না নিয়ে নিজের এলাকায় কর্মীদের সাথে মেশা উচিত। সোহেল মাহমুদ লিখেছেন, সার্জিস আগে থেকেই কোটি টাকার মালিক। কুদ্দুস আফরাদ লিখেছেন, প্রশাসন সঙ্গে থাকলে সব কিছুই সম্ভব, না থাকলে চটের ব্যাগ ও থালা হাতে ঘুরে বেড়ানো সম্ভব। আমি কিন্তু র্যান্ডমলি পড়ছি, মানে এক জায়গা থেকে আমি নিয়েছি, সরাসরি যে কোটা পেয়েছি নিয়ে নিয়েছি। আমি আরেকটা পড়ি, এটি শেষ, এর বেশি পড়বো না, আপনাদের ক্লান্ত করবো না। রাকিব আল হাসান লিখেছেন, ঈদের সময় পঞ্চগড়ের বোদা থেকে মাল আনবে, যাওয়ার সময় খালি যাচ্ছিল দেখে আমরা লাভ দিয়ে উঠে পড়লাম। বুঝতে পারছেন খালি দেখে লাভ দিয়ে ওঠার কি ব্যবস্থা হয়, কেন, কিভাবে। আলী আহমেদ সৌরভ লিখেছেন, জাতীয় নাগরিক পার্টিতে অতিরিক্ত নেতা হওয়ার কারণে একজন আরেকজনের সাথে সামঞ্জস্য করতে পারছে না। নেতা তো একজনই, যিনি 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, দেশ নায়ক তারেক রহমান। যাক, উনি বিএনপি লোক বোঝা যাচ্ছে। তোহারুল ইসলাম লিখেছেন, ওর বাপ দাদার জমিদারি ছিল পাকিস্তানে, এটাই ওর টাকার উৎস। নিক অ্যান্ড অলিভিয়া উনি লিখেছেন, এত টাকা কোথায় পায় সাধু দেশপ্রেমিক। আর বাংলার বন্ধু আওয়ামী লীগ লিখেছেন, হাসনাত সার্জিস এখন ছাত্র সমন্বয়ক নয়, সে এখন বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মতো একটি রাজনৈতিক দলের নেতা। কাজেই ছাত্র জনতার সিম্পেথির কথা চিন্তা বাদ দেও, দেশের নিরীহ ছাত্রদের অনেক ব্যবহার করেছো, আর নয় কেউ আসবে না, আর রিয়েলিটি মাইনা নেও, গেম ওভার, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই হলো যে কমেন্টগুলো আমরা পেয়েছি, সেই কমেন্টগুলো। এখন এই কমেন্টেই কিন্তু আমি মনে করি যে তাদের জন্য প্রচুর উপদেশ ভুল ধরিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, সার্জিস এবং সার্জিসের বন্ধু যারা আছেন এই পার্টি, তারা কি ভুলগুলো শুধরে নেবেন? যদি শুধরে নেন তাহলে ভালো, আর যদি শুধরে না নেন তাহলে ওনাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। কথা বলতে এসছি, সেনাপ্রধানের বৈঠকে কি দেশ শান্ত হয়ে গেল? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সকল সামরিক কর্মকর্তাদের সাথে একটি চূড়ান্ত বৈঠক করেছেন।
গত শুক্রবার থেকে বিভিন্নভাবে তারা বৈঠক করছেন ভার্চুয়ালি, এবং তার কাছে আশপাশে যারা থাকেন, বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে, মেজর জেনারেল পর্যায়ে, সেনা সদরে যারা এটা তারা বৈঠক করেছেন, 3 বাহিনী প্রধান সহ বৈঠক করেছেন। কিন্তু সোমবারের বৈঠকটি ছিল খুব বড় ধরনের একটি বৈঠক। এটিকে যদি মেগা বৈঠক বলা হয় তাহলে ভুল হবে না। এটিকে সেনাবাহিনীর ভাষায় বলা হচ্ছে যে অফিসার্স অ্যাড্রেস। এতে সামরিক বাহিনীতে কর্মরত, এমনকি বিভিন্ন বাহিনীতে প্রেষণে নিয়োজিত সামরিক কর্মকর্তা যারা আছেন, র্যাব, বিজিবি, এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে তারা পর্যন্ত গতকাল সোমবারের বৈঠকটিতে অংশগ্রহণ করেছিলেন। এবং এই বৈঠকটি ওরা এই মুহূর্তে এতটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল যে পুরো সামরিক বাহিনী সাম্প্রতিক সময়ে দেশের উত্তেজনাকর পরিস্থিতি এবং এই যে সমন্বয়কদের উস্কানিমূলক বক্তব্য, সমন্বয়কদের পৃষ্ঠপোষকদের উস্কানিমূলক বক্তব্যের কারণে সামরিক বাহিনীর বড় অংশ, বলা যায় বেশিরভাগ, প্রচণ্ড সংক্ষুব্ধ হয়েছিল। এই সংক্ষুব্ধতা থেকে সেনাপ্রধানের এই বৈঠকটি করা জরুরি ছিল এবং সেই বৈঠকটি তিনি করেছেন। বৈঠকে নানা রকম দিক নির্দেশনা দিয়েছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকে বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। সোমবার ঢাকা সেনানিবাস সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অফিসার্স অ্যাড্রেসে তিনি কথা বলেন। সূত্র জানায় সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ঢাকার বাইরে সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই বৈঠকে যুক্ত হয়েছেন। ঢাকায় যারা ছিলেন তারা সরাসরি এবং ঢাকার বাইরের কর্মকর্তারা গতকালের বৈঠকে অনলাইনে উপস্থিত ছিলেন। অর্থাৎ সেনাবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র জানায় কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাপ্রধান বলেন তাদের আত্মত্যাগ দেশ সব সময় স্মরণ করবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়। খেয়াল করুন, এই যে উস্কানিদাতারা যে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দেয়, তাতে এই সেসব বক্তব্যে প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। তিনি উস্কানিদাতাদের যাতে লক্ষ্য অর্জিত না হয় সেই কথা বলেছেন, ইত্যাদি অনেক কিছু বলেছেন, অনেক কথা বলেছেন যেগুলো আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনী, সেনাপ্রধান সকল অফিসারদের নিয়ে বৈঠক করলেন এবং এই বৈঠকটি একটি বার্তা দেয় যে সেনাবাহিনী ঐক্যবদ্ধ। সেটি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে সেনাপ্রধানের পরের অবস্থান লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ। এই জায়গায় আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে পদক্ষেপ নেবেন সবাই তাতে সায় দেবেন, সম্মতি দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেশে যখন অচল অবস্থা চলছে, আমি বলছি অবশ্য অচল অবস্থা, কিন্তু একটি গোষ্ঠী বলবেন যে না সব ঠিক আছে, সব ঠিক নেই, অস্বাভাবিকতা আছে। গতকালকের ভিডিওর কমেন্টেও 2-1টি কমেন্ট আমি দেখেছি, কই সব তো ঠিক আছে, শপিং মলে গিয়ে শপিং করছে মানুষ, শপিং মলে দাঁড়ানোর জায়গা নেই। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়েও দেখেন যে আগের ঈদে কেমন ব্যবসা হয়েছে, আগের রোজায় কেমন ব্যবসা হয়েছে, এবার কেমন ব্যবসা হচ্ছে। অর্থাৎ দেশ একটা থমথমে অবস্থা বিরাজমান। তো এই যে সেনাপ্রধান যে সবাইকে ডেকে অনলাইন অফলাইনে সরাসরি বক্তব্য দিলেন, এখন কি ঠান্ডা হয়ে গেল পরিস্থিতি? মোটেই নয়। এটি যদি মনে করেন তাহলে ভুল হবে। আমি গতকালকে নতুন করে বিবিসির একটি ভিডিও দেখলাম, আমার শ্রদ্ধার ভাই আমাকে পাঠিয়েছেন। ভিডিওটা ছিল হুসেইন মোহাম্মদ এরশাদ কোন পর্যায়ে কোন প্রেক্ষাপটে বাংলাদেশে সামরিক শাসন জারি করেন সেটি। তা আমার কাছে, আমি সাথে সাথে ভাইকে মন্তব্য করলাম এমনটা যে আমার কাছে বর্তমান পরিস্থিতিটাও ঠিক তেমন মনে হচ্ছে। সেই সময় হুসেইন মোহাম্মদ এরশাদ প্রায় 10 মাস সময় নিয়েছিলেন বিচারপতি সাত্তারকে অপসারণ করে সামরিক শাসন জারি করতে। আমার কাছে বর্তমান পরিস্থিতিটা ওই সময়ের মতোই খানিকটা মনে হচ্ছে। কারণ হচ্ছে ওই সময়ও এরকম গুজব ছিল যে সাত্তার সরকারকে অপসারণ করা হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের শাসন ব্যবস্থা একদম ভেঙে পড়েছিল। আজকেও ঠিক একই অবস্থা বিরাজমান দেশে, এবং ওই সময়ও গুজব ছিল যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটনা ঘটতে পারে।
আজকেও ঠিক এমন গুজবই আছে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটতে পারে। সে সময় এরশাদ সাহেব হঠাৎ করে রাতের বেলা একটা অভ্যুত্থান করে, শান্তিপূর্ণ অভ্যুত্থান করে ক্ষমতা দখল করেন এবং সেই ক্ষমতা দখলের পরে ঘুম থেকে উঠে সকালবেলা ভোরবেলা মানুষ জানতে পারছে যে আজ থেকে হোসেন মোহাম্মদ এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আজকে 2025-এ ঠিক সেনাপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন নাকি ইউনূস সরকারকে হটিয়ে অন্য একটি সরকার গঠন করবেন, তত্ত্বাবধায়ক সরকার 3 মাস মেয়াদী, যেটি নির্বাচন করবে, সেটি আসলে সময় বলতে পারবে। তবে পরিস্থিতি কিন্তু একদম এক। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ তাদের নিশ্চয়ই 82 সালের সেই ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে। আমরা ছোট ছিলাম, আমাদের সেই সময়টা তেমন একটা মনে নেই বললেই চলে। তো সেই জায়গায় ইতিহাস থেকে যেটি দেখলাম সেই সময় এবং আজকের পরিবেশ একদম একরকম। এখন ঘটনা হচ্ছে যে আমি যেটি আলাপ দিয়ে শুরু করেছিলাম যে সেনা প্রধানের বক্তব্যে কি পরিস্থিতি শান্ত হয়ে গেল? মোটেই নয়। আবারও বলছি, মোটেই নয়। যে কোনো সময়, আমি বলছি না যে আজকে রাতে ঘটনাটি ঘটবে কিংবা পরশু রাতে ঘটনাটি ঘটবে, আবার আজকে রাতেও ঘটতে পারে। অর্থাৎ বর্তমানে দেশে যে অবস্থাটি চলছে এটি একটি অচল অবস্থা। এখানে যে একটি সরকার আছে, আমি বারবারই বলি, এটি বোঝা যায় না। সরকার যেহেতু নেই, একটা ক্রিয়াশীল সরকার লাগবে। দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেটি হবে, সেটি ঘটবে, সেটি আজ না কাল না পরশু, এটি এই মুহূর্তে বলা কঠিন। তবে সেনানিবাস এই যে শুধুমাত্র বৈঠকের পর বৈঠক করছে, যে গত কয়েকদিন ধরে ম্যারাথন বৈঠক, গতকালকে একটি সর্বোচ্চ চূড়ান্ত বৈঠক করেছে, আজকেও বৈঠক হবে, কালকেও বৈঠক হবে, প্রতিনিয়ত বৈঠক হবে। ক্যান্টনমেন্ট যে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে এতে কোনো সন্দেহ নেই। এই ব্যস্ততার পেছনে অবশ্যই কারণ আছে। দেশকে উদ্ধার করবে ক্যান্টনমেন্টই, কারণ সারা বাংলাদেশ যখন রাজনীতি ফেল করে, সিভিল সোসাইটি, সিভিল প্রশাসন যখন ফেল করে, তখন কিন্তু দেশে দেশে, আমি মিলিটারি পলিটিক্স পড়েছি, সেই জায়গায় যেটি দেখেছি যে দেশে দেশে কি হয়, সেটা সেখানকার জনগণ একসময় প্রত্যাশা করে যে সামরিক বাহিনী ক্ষমতায় আসুক। আলটিমেটলি চূড়ান্ত বিচারে কিন্তু সামরিক বাহিনী ক্ষমতায় আসা কোনো দেশের জন্য ভালো হয় না। আমি যদি উদাহরণ হিসেবে আপনাদের বলি, পাকিস্তান কিংবা আফ্রিকার বিভিন্ন দেশে, এই যে সেদিনও সুদানে একটা ঘটনা ঘটলো, বিভিন্ন দেশে সামরিক শাসন আছে বা অন্যান্য অঞ্চলে সামরিক শাসন আছে, এই দেশগুলো কিন্তু কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি, মাথা তুলে দাঁড়াতে পারেনি। দেশে অবশ্যই একটা সিভিল শাসন দরকার, গণতান্ত্রিক শাসন দরকার, নইলে দেশ উঠে দাঁড়াতে পারে না। তেমনি আমরাও সামরিক শাসন প্রত্যাশা করি না। যে ব্যবস্থাটি আসুক সামরিক পৃষ্ঠপোষকতায়, একটি সিভিল সরকার আসুক, এসে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করুক, সেটাই প্রত্যাশা। অর্থাৎ এটি দিয়েই বলতে চাই যে থামেনি, দেশের অস্থিরতা থামেনি। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এই যে আমরা বিভিন্ন গুজব শুনছি, গুজব শুনতে শুনতে একটা সময় গিয়ে ঘটনা দেখব, ঘটনা শুনতে পারবো। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাম্প্রতিক সময় একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশ, আর সেই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাকে ঘিরে দেশের ভেতরে এবং বাইরে থেকে বেশ কিছু প্রচার প্রচারণা চলছে, যেটি সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে অবশ্যই বিব্রত করেছে। কিন্তু কোনো পরিস্থিতির মধ্যে এই ফাঁদে পা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। গতকালকে এবং তার আগের দিন দুদিন সেনানিবাসে বৈঠক হয়েছে সেনা কর্মকর্তাদের এবং বিভিন্ন পর্যায়ের সেনা, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জিওসির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সেই বৈঠকে অংশ নিয়েছেন এবং সেই বৈঠকে সকল সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার তারা সংকল্প ব্যক্ত করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলারও পরামর্শ দিয়েছেন। দর্শক, সমকাল একটি রিপোর্ট প্রকাশ করেছে, তাতে নানান সূত্র ব্যবহার করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে আইএসপিআর বা সেনা সদর কোনো বিবৃতি দেয়নি। তারা যেটি বলেছে যে এটি একটা ঈদ শুভেচ্ছা বা ঈদের প্রস্তুতিমূলক একটা সভা। মোট কথা আভ্যন্তরীণ এই কথাগুলো তারা প্রকাশ করতে চায়নি। কিন্তু হঠাৎ করে খেয়াল করবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে, বিভ্রান্তিমূলক নানা রকম তৎপরতা, এটা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং তারা সকল পর্যায়ের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তার মানে একটি
পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রেক্ষিতেই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ 2 জন তারা বক্তব্য দিয়েছেন এই পরিস্থিতির উপর। বিষয়টা আর এখন রাগঢাকের মধ্যে নেই, সবার হাতে হাতে আছে। যে কেউ কেউ বলছেন যে সেনা নিবাসে বা সেনাবাহিনীতে এমন কিছু ঘটনা ঘটছে যাতে একটি পরিবর্তন করতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামান তার পদে নাও থাকতে পারেন, এবং জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার এবং সেটি ভারতের যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের চেষ্টা করছে, এইভাবে ব্যাপকভাবে প্রচারণা চালানো হয়েছে। এবং এই ক্ষেত্রে যেই হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে পোস্টে সেই কথাগুলো বলা, তার মতন করে সার্জিস আলম তার উত্তর দিয়েছে, অন্যান্যরাও এতে অংশ নিয়েছে। কিন্তু খেয়াল করবেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য দেওয়া হয়নি, এবং তারা একেবারেই এই ব্যাপারে নীরব। কেবলমাত্র নেত্র নিউজের কাছে বলেছে যে এটা উদ্ভট হাস্যকর গল্প, অর্থাৎ পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছে যে একটা সৌজন্য সাক্ষাৎ, সেই সাক্ষাতে খোলামেলা অনেক আলাপ আলোচনা হয়, সেই আলাপ আলোচনাগুলোকে সিরিয়াসলি মানে একদম প্রস্তাব আকারে বা আনুষ্ঠানিক বৈঠক আকারে নিয়ে আসাটাকে, এটাকে তারা উদ্ভট এবং মানে একটা আজব গল্প হিসেবে উড়িয়ে দিয়েছে। তারা কোনো রেসপন্স করেনি এখনো পর্যন্ত। এর মধ্যে কোনো রাজনৈতিক নেতার উত্তেজিত বক্তব্য, তারাও সেটি রেকর্ড করেছে, এবং দিনভর একটি গুঞ্জন ছিল যে সেনাবাহিনী হয়তো অ্যাকশনে যাবে, কিন্তু তারা অ্যাকশনে যায়নি। অ্যাকশনে না যেয়ে কিন্তু তারা এই পুরো বিষয়টাকে একদম শীতল করে এনেছে, যে তারা এটার কোনো কেয়ার করেনি, তারা কোনো রেসপন্স করেনি। সমকাল যেটি বলছে যে সেনাপ্রধান সংকটময় সময় সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, সারা দেশে সেনা সদস্যরা নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করছে, জাতি তা মনে রাখবে। তিনি সবাইকে পেশাদারিত্ব, নিষ্ঠা এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন। এ সভায় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, ঢাকার বাইরের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। সেনাপ্রধান বলেন, রমজানে অনেক সদস্য ক্যাম্পের বাইরে ইফতার করলেও তাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা আসেনি। আন্তর্জাতিক পর্যায়েও সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি ঢাকা সফরে আসা জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ কাজের প্রশংসা করেছেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসা হবে আমাদের বিজয়। দর্শক বুঝতেই পারছেন যে সেনাপ্রধান কি বলছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসাই হবে আমাদের বিজয়। তার মানে সেনাবাহিনী বা সেনাপ্রধান চান যে দেশে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্য দিয়ে একটা রেগুলার সরকার ক্ষমতায় আসুক, তারা দেশ পরিচালনা করুক, আর সেনাবাহিনী তার যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য তারা ফিরে আসুক ব্যারাকে। এটাই হচ্ছে মূল বার্তা। এখানে তিনি রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করছেন, তিনি নানা রকম পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিষয়টা একেবারে যে না, এটাই হচ্ছে তিনি পরিষ্কারভাবে বলছেন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত একটা রেগুলার সরকার না আসছে, ততক্ষণ পর্যন্ত যে একটা বিশৃঙ্খল অবস্থা, সেটা সবাই যেমন অনুধাবন করছেন, তেমনি সেটি অনুধাবন করছে সেনা কর্মকর্তারা, সেনাপ্রধান নিজে। জেনারেল ওয়াকারুজ্জামান আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য সবাইকে ধন্যবাদ জানান। সূত্র বলছে, উস্কানিমূলক বক্তব্যে কোনো প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানান সেনাপ্রধান। দর্শক, সাম্প্রতিক সময় সেনাপ্রধানকে উদ্দেশ্য করে একেবারে নজিরবিহীন প্রচারণা চালানো হচ্ছে। তাকে যেভাবে, যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাকে যেভাবে ভারতের দোসর, আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার আত্মীয় হিসেবে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, এটি নজিরবিহীন। বিশ্বের কোথাও কোনো সেনাপ্রধানকে নিয়ে কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে বক্তব্য রাখে না, যে আমাদের এখানে হচ্ছে এবং চলছে নিয়মিতভাবে। এতে উস্কানি, তিনি বলছেন যে এতে উস্কানিদাতারাই লাভবান হবে মন্তব্য করেন তিনি। গুজবে বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর কাজ সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি হয়নি। জরুরি অবস্থা জারির মতন গুজবও ছড়ানো হয়েছে, কিছু নোটও প্রদর্শন করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। তিনি সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ারও পরামর্শ দেন। অপরাধের হার পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় একই থাকলেও দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলে সেনাপ্রধান জানান। খুব বাস্তব কথা বলছেন। দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক তৈরি করছে, তাই এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। যে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দৃঢ়তা বজায় রাখার কথা বলেন। তার মানে টাফ অ্যাকশনে হয়তো সেনাবাহিনীর যেতে পারে, তেমন একটা ইঙ্গিত কিন্তু রয়েছে এই বক্তব্যে। উগ্রপন্থার অনুসারীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেছেন ওয়াকারুজ্জামান। ঐক্যবদ্ধ থাকলে দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না বলেও অভিমত দেন সেনাপ্রধান। সোমবার রাতে এই সবার বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেন, এটা নিয়মিত সভা, সেখানে সেনাপ্রধান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তার মানে সেনাবাহিনী তার আভ্যন্তরীণ পরিস্থিতি, তার লক্ষ্য, সেটাকে তারা প্রকাশ করতে চান না। তারা মানে কাজে বিশ্বাস করেন এবং তারা এই লক্ষ্য নিয়ে কাজ করবেন এবং যেটা বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের পর সেনাবাহিনী ফিরে আসাটাই হবে তাদের বিজয়, সেই লক্ষ্যে তারা কাজ করছে। দর্শক বুঝতেই পারছেন সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা ভালো সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেই তাগাদা রয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।